আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ইউ অল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ওয়েবিনার শক ইন নিওনেট অ্যালগোরিদম অ্যাপ্রোচ। আমরা আগের দিন ওয়েবিনারে আমরা আলোচনা করেছিলাম শক ইন ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন অ্যালগোরিদম অ্যাপ্রোচ, এবং ওটার রেকর্ডেড ওয়েবিনারটা পেড নিওফিট ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এছাড়া ডিসকাশন অংশটুকু পডকাস্ট হিসেবে তৈরি করে ইউটিউব এবং অন্যান্য পডকাস্ট চ্যানেলগুলোতে দেওয়া আছে। আপনি এখানে যেই সাইনগুলো দেখছেন, স্পিচার পডকাস্ট, গুগল পডকাস্ট, রেডিও পাবলিক, এগুলো খুব জনপ্রিয় পডকাস্ট চ্যানেল। অ্যান্ড্রয়েড, যে কোনো অ্যান্ড্রয়েড সেট থেকে সার্চ দিলে আপনারা এগুলো পাবেন, সেখানে এই পডকাস্ট এবং ইউটিউবে ভিডিওগুলো আছে। তো আজকে আমরা আলোচনা করব শক ইন নিওনেট অ্যালগোরিদম অ্যাপ্রোচ। আমি ডাক্তার মোহাম্মদ নুরুল আখতার হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড পেডিয়াট্রিক ইন্টেন্সিভিস্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল। এই চারটা আর্টিকেল আমি মেইনলি নিয়েছি, আরও একটা আর্টিকেল সেটা আমি পরে দেখাবো। তো এর মধ্যে প্রথম দুটো আমি আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে আমেরিকান কলেজ অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের একটা গাইডলাইন 2017 সালে পাবলিশড হওয়া, আর সার্ভাইভিং সেপসিস ক্যাম্পেইন গাইডলাইন 2020 সালে, এবছর। ম্যানেজমেন্ট অফ নিওনাটাল হাইপোটেনশনের শক, এটাও এই 2020 সালের ভেরি গুড রিভিউ। আপনারা হয়তো বা এটা আপনাদের চোখে পড়েছে। আর এই আর্টিকেলটা আইনোট্রপস ইন টার্ম নিওনেট, যদিও এটা অনেক পুরনো, 2009 সালের, কিন্তু এখানে খুব সুন্দর করে আইনোট্রপের সামারিগুলো দেয়া আছে। এটা যে কারোর জন্য অ্যাকচুয়ালি প্রাথমিক এবং অ্যাডভান্স ধারণা পাওয়ার জন্য এটা খুব ভালো একটা আর্টিকেল। যেটা আমার কাছে মনে হয়েছে, শক ইন নিওনেট পেডিয়াট্রিক শকের চেয়ে আরো কঠিন ম্যানেজ করা। টার্ম নিওনেট এবং প্রিটার্ম নিওনেট প্যাথোফিজিওলজিও টোটালি হেমোডাইনামিক্স এবং প্যাথোফিজিওলজিগুলো অনেক আলাদা। তো এই জন্য ইটস ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ নিওনাটাল শক। যেটা বলছিলাম যে সাইজ ভ্যারিয়েশন আছে, তাছাড়া কন্ডিশনগুলো পেশেন্ট টু পেশেন্ট এতটাই ভ্যারি করে যে একটা নির্দিষ্ট সূত্র দিয়ে বা একটা ম্যানেজমেন্ট প্রোটোকল দিয়ে ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি যে ব্লাড প্রেশারের জন্য আসলে কি কি ফ্যাক্টর কাজ করে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, একটার সাথে একটা ইন্টার রিলেটেড। এবং আমরা যদি দেখি 5টা জিনিস মোটামুটি এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে: প্রিলোড, কন্ট্রাক্টিলিটি, আফটার লোড, হার্ট রেট এবং সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। কাজে আমরা যখন শক ম্যানেজ করব, আমাদের এই 5টা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে যে কোনো পেশেন্টের হয়তো বা প্রিলোড ইমপ্রুভ করলেই তার শক ইমপ্রুভ করে যাবে, কারো কারো ক্ষেত্রে কন্ট্রাক্টিলিটি, কারো ক্ষেত্রে আফটার লোড কমানো, কারো ক্ষেত্রে হার্ট রেট। কোনো পেশেন্টের জন্য নির্দিষ্ট একটা বা দুটো সূত্র দিয়েই শক ম্যানেজমেন্ট যে সঠিক হবে তা না, বা সবার জন্য একই থিওরি প্রযোজ্য হবে বা একই অস্ত্র প্রযোজ্য হবে তা না। কাজে এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে। এই জিনিসটা বোঝা খুব জরুরি যে আমার আসলে কোন জায়গাটাতে হিট করতে হবে। হাইপোটেনশন আমি কখন বলছি, একটু ভ্যারিয়েশন আমি বিভিন্ন জায়গায় পেয়েছি। বেশিরভাগ জায়গায় আমি যেটা পেয়েছি, সিস্টোলিক ব্লাড প্রেশার শুড নট বি লোয়ার দেন জেস্টেশনাল এজ ইন উইকস, অর্থাৎ যত জেস্টেশনাল এজ ইন উইকস মিনিমাম তত সিস্টোলিক ব্লাড প্রেশার হতে হবে। ব্রিটিশ অ্যাসোসিয়েশন অফ পেরিনেটাল মেডিসিন, ওনাদের গাইডলাইনে আবার মিন ব্লাড প্রেশার বলা হয়েছে এই জেস্টেশনাল এজ ইন উইক। তো নিওনাটাল শক কেন ডিফারেন্ট পেডিয়াট্রিক শক কিংবা অ্যাডাল্ট শকের ক্ষেত্রে? অন্যতম একটা কারণ হচ্ছে ট্রানজিশন, যে ফিজিওলজিক ট্রানজিশন, যে ফিটাল লাইফ থেকে নিওনাটাল সার্কুলেশনে যে ট্রানজিশন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই সময়ে যেটা হয়, পেশেন্ট আগে যেটা ছিল, সে প্যাসেন্টার এগেনস্টে হার্ট পাম্প করছিল এবং পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ভেরি হাই ছিল। তো আফটার বার্থ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে এবং পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। সো এই চেঞ্জিং সার্কুলেশনের সাথে অভ্যস্ত হওয়া হার্টের কখনো কখনো অভ্যস্ততে একটু সময় লাগতে পারে। এটা যদি আর না হয়, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা যে বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা ঠিক কখন কোন সময় কমবে, সব সময় সব পেশেন্টের ক্ষেত্রে এটা একইভাবে কমে না। কাজে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা যদি সাস্টেইন করে এবং সেক্ষেত্রে যদি পিডিএ, পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাসটা যদি ওপেন থেকে যায়, সেটাও হেমোডাইনামিক্সকে অল্টার করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে হেমোডাইনামিক রেসপন্স ইন প্রিম্যাচিউর বাচ্চাদের কিরকম হবে, সেটাও কিন্তু এক একজন পেশেন্টের এক এক রকম হয় এবং এটা স্টিল নাও লেস আন্ডারস্টুড। নিওনাটাল সার্কুলেশনের ট্রানজিশন ফিটাল লাইফ থেকে, এটা শকের ম্যাথোফিজিওলজিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এই যে আফটার বার্থ পেশেন্টকে হাই
সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সের এগেনস্টে পাম্প করতে হচ্ছে, এটার জন্য পেশেন্টের কার্ডিয়াক আউটপুট কমতে পারে। এবং সেই সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে দেখা গিয়েছে যে ট্রানজিশনাল ফেজে পেশেন্টের সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ছে, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কমছে, এর ফলশ্রুতিতে যে কার্ডিয়াক আউটপুট কমে, এটা দেখা গিয়েছে যে ভলিউম রিসাসিটেশন এবং আয়োনোট্রপিক সাপোর্ট যদি অ্যাপ্রোপ্রিয়েট দেওয়া যায়, তাহলে পেশেন্টের সার্কুলেশন এবং পারফিউশন খুব ভালো মেনটেন করা সম্ভব হয়। শকের সাথে যদি পিপিএ চেন থাকে, তাহলে এটা একটা খুব জটিল একটা কন্ডিশন তৈরি হয়, যদি পেশেন্টের অ্যাট দ্য সেম টাইম শক এবং পিপিএ চেন থাকে। আর শক সেটা যে কোনো কারণেই হোক না কেন, সেই শক কিংবা সেপটিক শকের কারণে কিংবা হাইপোক্সিয়া যদি হয়, তাহলে কিন্তু আবার পালমোনারি ভেসো কনস্ট্রিকশন হয়। হাইপোক্সিয়া ইজ এ স্ট্রং স্টিমুলাস ফর পালমোনারি ভেসো কনস্ট্রিকশন। তো তখন আবার পালমোনারি প্রেশার আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যখনই পালমোনারি প্রেশার বেড়ে যাচ্ছে, তখন কিন্তু পালমোনারি প্রেশার বেড়ে যাওয়ার জন্য এবং পিভিআর বেড়ে যা পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার জন্য পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াস ওপেন হয়ে যায় বা ওপেন থেকে যায় এবং সেটা ক্লোজ হতে পারে না। আর এই পিপিএ চেনের জন্য তখন আবার রাইট হার্টের উপরে প্রেশার পড়ে এবং রাইট হার্ট তখন ইন স্ট্রেসফুল কন্ডিশনে চলে যায়, যার ফলশ্রুতিতে পেশেন্টের ট্রাইকাসপিড রিগার্গিটেশন এবং হেপাটোমেগালি তখন ডেভেলপ করতে পারে। আমরা মূল চার্টটাতে চলে আসি, যে অ্যালগোরিদমটা, এই অ্যালগোরিদমটা আমি নিয়েছি আমেরিকান একাডেমি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের যে গাইডলাইন, সেখান থেকে। আমরা পেডিয়াট্রিক শকের যেই অ্যালগোরিদমটা আলোচনা করেছিলাম, এই অ্যালগোরিদমটা অনেকটা ওটার মতোই, তবে একটু পার্থক্য আছে। তো আমি শুরুতেও আবার যেটা বলেছিলাম, যে এখানে কিন্তু শকের ম্যানেজমেন্টে যে ওয়ার্ল্ড ওয়াইড কোনো স্ট্রং কনসেনসাস আছে তা না, একটু এদিক ওদিক বিভিন্ন সেন্টারে আছে এবং কিছু কিছু জায়গায় এখনো কিন্তু দ্বিমত আছে। কাজে আমরা কোনো দ্বিমত বা আর্গুমেন্টে না গিয়ে কোনো একটা ইউনিফর্ম প্রোটোকলের দিকে যাওয়া যায় কিনা সেটা দেখা বা সেটা সার্চ করা আমাদের জন্য জরুরি। কাজে আমেরিকান একাডেমি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের গাইডলাইনে যেটা বলা হয়েছে, যে প্রথমে রিকগনিশন অফ শক এবং সেই সাথে সাইনোসিস এবং আরডিএস আছে কিনা, অ্যাট দ্য সেম টাইম এয়ারওয়ে মেনটেন করা। এই এয়ারওয়ে মেনটেন করা ইন দ্য ফর্ম অফ নন ইনভেসিভ ভেন্টিলেশন, নেজাল সিপ্যাপ, হাইফ্লো নেজাল ক্যানুলা কিংবা প্রয়োজনে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন, এবং সেই সাথে ভাস্কুলার অ্যাক্সেস এনশিওর করা। এবং এই ভাস্কুলার অ্যাক্সেস ওখানে গাইডলাইনে বলা হচ্ছে নিওনাটাল রিসাসিটেশন প্রোটোকল গাইডলাইন অনুযায়ী, এবং এটা এই ভাস্কুলার অ্যাক্সেসটুকু হতে পারে আইভি ক্যানুলা, হতে পারে আম্বিলিক্যাল আর্টারি এবং আম্বিলিক্যাল ভেইন অ্যাক্সেস, এবং আরেকটা জিনিস যেটা আমরা এখনো শুরু করিনি বা অনেক বেশি ইউজ করছি না, সেটা হচ্ছে পেরিফেরালি অ্যাসার্টেড সেন্ট্রাল ক্যাথেটার পিক লাইন। তো আমার মনে হয় যে পিক লাইনের ব্যবহার বাড়ানোর সময় এসেছে এবং এটার সাথে আমাদের অভ্যস্ত হওয়ার সময় এসেছে। আমাদের অনেকেই পিক লাইন ব্যবহার করতে জানেন, কিন্তু অ্যাভেলেবিলিটি এনশিওর্ড হয়নি এখনো। তো ভাইগনের পিক লাইন আছে এবং সেটা প্রিম্যাচুর বাচ্চাদেরকে ইউজ করার মতো পিক লাইন অ্যাভেলেবল আছে ভাইগনের। ভাইগন অনেকদিন ধরেই বাংলাদেশে এটা মার্কেটিং করতে চাচ্ছে, কিন্তু আমরা ইউজ করি না, তাই ওরা এটা নিয়ে আসছে না। কাজে আমরা যদি এটা ইউজ বাড়াই, তাহলে পিক লাইনের অ্যাভেলেবিলিটি এনশিওর্ড হবে বলে আমার ধারণা। দাম বেশি, 10 থেকে 12,000 টাকা, কিন্তু 10 থেকে 12,000 টাকা আমরা যেই উপকারটা পাবো সেটা প্রাইসলেস। তো কখন আমরা শক সাসপেক্ট করব, আমরা যদি ফিচারগুলো দেখি তাহলে কিন্তু মনে হয় যে অ্যাকচুয়ালি যে কোনো পেশেন্টই আসলে শকে, স্পেশালি যদি এই পেশেন্টদের রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, করিও অ্যামনিওনাইটিস কিংবা রাপচার মেমব্রেন থাকে, সেই সাথে ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস, পুয়ার ফিডিং, পুয়ার টোন, কালার, ডায়রিয়া, রিল্যাক্টেন্স টু রিডিউস পারফিউশন এবং পুয়ার ফিডিং থাকে, তাহলে আমরা শক সাসপেক্ট করব। মেবি আমরা শক ডায়াগনোসিস করব না, কিন্তু শক আমরা অ্যাটলিস্ট এই ফিচারগুলো থাকলে সাসপেক্ট করব। কিন্তু এই ফিচারগুলো কিন্তু নিওনেটের ক্ষেত্রে ভেরি কমন এবং অন্যান্য অনেক কন্ডিশনেও এই ফিচারগুলো আসতে পারে। কাজেই শক ছাড়াও অন্য কোনো কারণে এই কন্ডিশনগুলো হচ্ছে কিনা সেটাও আমাদের দেখার প্রয়োজন আছে। এবং খুব বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া এবং ইনবর্ন এরর অফ মেটাবলিজম। আমরা যেটা ইউজুয়ালি মাথায় রাখি না শুরুতে, আমরা হয়তোবা দেরিতে রাখি, পরে চিন্তা করি যখন পেশেন্ট ইমপ্রুভ করছে না, কিন্তু শুরুতেই কিন্তু আমাদের এটা রাখা উচিত। আমাদের হয়তোবা রুটিন টেস্ট হিসেবে অ্যামোনিয়া, ল্যাকটেট, এই জিনিসগুলো নিওনেটাল হাইপোটেনশন বা নিওনেটাল শকের ম্যানেজমেন্টে এই ইনভেস্টিগেশনগুলো যোগ করার সময় এসেছে।
তো প্রথমে আমরা যদি ডায়াগনোসিস করি পেশেন্ট ইজ ইন শক অর হাইপোটেনশন, আমরা তাকে 10 ml পার কিলো আইসোটনিক ক্রিস্টালয়েড ফ্লুইড বোলাস দিব, অথবা কলয়েড বোলাসের কথা বলা আছে, এবং এটা ম্যাক্সিমাম 40 ml পার কিলো পর্যন্ত দেয়া যাবে যতক্ষণ পর্যন্ত ইমপ্রুভ না করবে অথবা হেপাটোমেগালি ডেভেলপ করবে। আমি 10 ml পার কিলো একটা বা দুটা বোলাস দেওয়ার পরে যদি হেপাটোমেগালি ডেভেলপ করে যায়, তারপরে কিন্তু আমি আর প্রোগ্রেস করতে পারবো না। সেক্ষেত্রে আমার জন্য 40 ml পার কিলো এই টার্গেট পয়েন্টটা প্রযোজ্য হবে না। যখনই আমার হেপাটোমেগালি ডেভেলপ করে যাচ্ছে তখনই আমাকে ফ্লুইড বোলাস দেওয়া বন্ধ করতে হবে। এখন ফ্লুইড অফ চয়েস কি হবে? পেডিয়াট্রিক শকে আমরা দেখেছিলাম সেখানে ব্যালেন্স সলিউশনের কথা বলা হয়েছে, কিন্তু নিওনেটাল হাইপোটেনশন বা নিওনেটাল শকে এখন পর্যন্ত আইসোটনিক অর্থাৎ নরমাল স্যালাইনকেই সাজেস্ট করা হচ্ছে, এবং এখানে নরমাল স্যালাইনের চেয়ে হার্টম্যান বা ব্যালেন্স সলিউশনগুলো ভালো এরকম কোনো স্টাডিতে বলা হয়নি, বরং বেশিরভাগ জায়গাতেই ব্যালেন্স সলিউশনের থেকে নরমাল স্যালাইনকেই এনকারেজ করা হয়েছে। এই জায়গাটা কিন্তু পেডিয়াট্রিক শকের থেকে আলাদা। এমনকি কলয়েডের ক্ষেত্রেও অ্যাডিশনাল বেনিফিটের কথা বলা হয়নি, 4 to 5% অ্যালবুমিনে অ্যাডিশনাল বেনিফিটের কথা এখানে বলা হয়নি, কাজে পসিবলি নরমাল স্যালাইনটাই আমাদের জন্য বেটার চয়েস। আমরা যখন ফ্লুইড বোলাস দিচ্ছি তখন আমাদের মেটাবলিক কন্ডিশনগুলো অবশ্যই অ্যাড্রেস করতে হবে, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া এবং অ্যান্টিবায়োটিক ডোজ দেয়া। সেই সাথে যদি মিনিমাম সন্দেহ থাকে যে কোনো ড্রাগ ডিপেন্ডেন্ট অ্যানোমালি আছে কিনা, তখন প্রোস্টাগ্ল্যান্ডিন শুরু করে দেয়া। এই জায়গাটাও কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন শুরু করি না, আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত ইকোকার্ডিওগ্রাম করে পেশেন্টকে ডায়াগনোসিস করা হচ্ছে। কিন্তু যেটা বলা হচ্ছে, যদি পেশেন্টের ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায় এবং পেশেন্টের যদি সন্দেহ হয় যে ড্রাগ ডিপেন্ডেন্ট অ্যানোমালি হতে পারে, তাহলে কিন্তু আগেই প্রোস্টাগ্ল্যান্ডিন শুরু করা যাবে। তো যেসব পেশেন্টের পিডিএ যদি ক্লোজ করে যায় এবং ক্লোজ করে গেলে পেশেন্টের যদি শকে চলে যায় বা পেশেন্ট ডিটোরেট করে, সেই কন্ডিশনগুলোকে আমরা পেশেন্টের ড্রাগ ডিপেন্ডেন্ট অ্যানোমালি বলছি। তো ড্রাগ ডিপেন্ডেন্ট অ্যানোমালি সিস্টেমিক এবং পালমোনারি দুই ধরনের ড্রাগ ডিপেন্ডেন্ট অ্যানোমালি আছে, ডিটেলে আমরা যাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলতে চাই এখানে, যে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি বা টিজি এর ক্ষেত্রে আমরা হয়তোবা প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে বেনিফিট নাও পেতে পারি। আর বাই ডেফিনেশন টিজিএ বা ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি ক্লাসিক্যাল ড্রাগ ডিপেন্ডেন্ট অ্যানোমালি না, কারণ টিজিএ পেশেন্টকে যদি আমি প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে পিডিএ ওপেনও করি, তারপরেও পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করবে না যদি তার অ্যাট্রিয়াল লেভেলে ভালো শান্ট না থাকে, যদি পিএফও বড় সাইজের পিএফও বা এএসডি না থাকে, অথবা যদি বেলুন সেপ্টোস্টমি করা না হয়, তাহলে শুধুমাত্র প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে পিডিএ ওপেন করে টিজি এর পেশেন্টকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট বেনিফিট পাবো না। কাজে এনি পেশেন্ট যদি তাদের হেপাটোমেগালি, সায়ানোসিস, কার্ডিয়াক মারমার এবং ডিফারেন্সিয়াল আপার এবং লোয়ার এক্সট্রিমিটি ব্লাড প্রেশার থাকে, তাহলে আমাদের এই কার্ডিওজেনিক শক চিন্তা করতে হবে এবং কার্ডিয়াক কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ইকোকার্ডিওগ্রাম করে নিশ্চিত হচ্ছি, তার আগেই কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন শুরু করার রিকমেন্ডেশন গাইডলাইনে দেয়া আছে, কাজে আমরা শুরু করতে পারি। তো আমরা যদি ফ্লুইড দেওয়ার পরে যদি পেশেন্টের ইমপ্রুভ না হয়, তাহলে আমাদের ফ্লুইড রিফ্র্যাক্টরি শক হিসেবে আমরা তখন তাকে ডায়াগনোসিস করছি এবং আমাদের এরপরে আয়োনোট্রপ শুরু করতে হবে। পেডিয়াট্রিক আয়োনোট্রপ হিসেবে কিন্তু আমরা ডোপামিনকে আগে পাইনি, কিন্তু নিওনেটে এখন পর্যন্ত ডোপামিনকেই প্রথম আয়োনোট্রপ হিসেবে বেশিরভাগ গাইডলাইন এবং লিটারেচারে বলা আছে। তবে ডোজের ক্ষেত্রে লেস দেন 10 বলা আছে, বিকজ মোর দেন 10 ডোপামিন ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায় এবং সেটা হার্টের জন্য অনেক সময় হিতে বিপরীত হয়। কাজেই ইনিশিয়াল ডোপামিন লেস দেন 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, এবং এরপরে উইথ অর উইদাউট ডোবিটামিন। এরপরেও যদি আমাদের পেশেন্টের ইমপ্রুভমেন্ট না হয়, তখন আমি তাকে ডোপামিন রিফ্র্যাক্টরি বা ডোপামিন রেজিস্ট্যান্ট শক হিসাবে ডায়াগনোসিস করছি, এবং তারপরে আমার পরবর্তী আয়োনোট্রপ চয়েস আসছে এপিনেফ্রিন, এবং সেটা 0.05 থেকে 0.3 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট পর্যন্ত। এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন দেওয়ার পরেও যদি পেশেন্টের ইমপ্রুভ না করে, তখন আমরা তাকে ডায়াগনোসিস করছি ক্যাটাকোলামাইন রেজিস্ট্যান্ট শক। আমাদের তখন কিন্তু অপশন ছোট হয়ে আসছে এবং পেশেন্টের জটিলতা অনেক আমাদের ধরাছোঁয়ার বাইরে হয়তোবা চলে যাচ্ছে বা পেশেন্টের কন্ডিশন জটিল হয়ে যাচ্ছে। এরপরেই কিন্তু আমাদের
ডায়াগনস্টিক মডালিটিতে অন্যান্য জিনিসগুলো আমাদের অ্যাড করতে হবে যে কেন পেশেন্টের হাইপারটেনশন বা শক রেসপন্ড করছে না। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করে রাখতে চাই, সেটা হচ্ছে যে এর কোনো সময়ে যদি পেশেন্টকে ইন্টিউবেট করার জন্য বা কোনো প্রসিডিউর করার জন্য যদি সিডেশনের দরকার হয়, তাহলে এখানে কিন্তু পেডিয়াট্রিক পেশেন্টের থেকে নিওনেটাল পেশেন্টের আলাদা। নিওনেটাল পেশেন্টের ফেন্টানিল বা রেমিফেন্টানিল সাজেস্ট করা আছে, সাথে অ্যাট্রোপিন ভ্যাগোলাইটিক হিসাবে। ফেন্টানিল অনেকদিন ধরেই বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আছে এবং অতি সম্প্রতি রেমিফেন্টানিলও অ্যাভেলেবেল হচ্ছে, কাজেই এটা আমাদের জন্য একটা ভালো খবর। পেডিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে কেটামিন রিকমেন্ড করা ছিল, কিন্তু নিওনেটে কেটামিন ডিসকারেজ করা হয়েছে নিউরোটক্সিসিটির জন্য, এবং এটোমিডিয়েটও পেডিয়াট্রিক পেশেন্ট বা অ্যাডাল্ট পেশেন্টে ইউজ করা হয়, কিন্তু অ্যাড্রেনাল সাপ্রেশনের কারণে এটোমিডিয়েট নিওনেটে নিষেধ করা আছে। অন্যান্য যে সিডেটিভ এজেন্টগুলো মরফিন, প্রোপোফল, বারবিচুরেট, হাই ডোজ বেনজোডায়াজিপিন, এই সবগুলোই হেমোডাইনামিক ইনস্টেবিলিটি করে, কাজেই পেডিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে এগুলো রিকমেন্ডেড না। তাহলে আমাদের এর পরে আমরা কি করব? এর পরে আমাদের অ্যাকচুয়ালি দেখতে হবে যে আমরা আর ফার্দার ফ্লুইড বোলাস দিতে পারবো কিনা, কিংবা আমাদের আসলে ট্রিটমেন্ট চয়েস কি হবে। তার জন্য আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভাল ফ্লো দেখতে হবে এবং কার্ডিয়াক আউটপুট বা কার্ডিয়াক ইন্ডেক্স মেজার করতে হবে, এবং এই দুটো জিনিস করা সম্ভব হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম কিংবা বেডসাইড ইকোর মাধ্যমে। তো এরপরে আমার কিন্তু বেডসাইড আল্ট্রাসোনোগ্রাম এবং ইকোকার্ডিওগ্রাম করে দেখতে হবে যে এই সুপিরিয়র ভেনা ক্যাভাল ফ্লো 40 ml পার কেজি পার মিনিট আছে কিনা। যদি 40 ml পার কেজি পার মিনিটের বেশি হয়, তাহলে আমার বুঝতে হবে যে পেশেন্টের যথেষ্ট পেশেন্ট হাইপোভলিমিয়াতে নেই। আরেকটা হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স। কার্ডিয়াক ইন্ডেক্সও আমাকে মেজার করে দেখতে হবে, এটাও আল্ট্রাসোনোগ্রাম বা ইকোর মাধ্যমে করা সম্ভব। আমাদের টার্গেট হবে মিন আর্টেরিয়াল প্রেসার, পারফিউশন প্রেসারটুকু মেনটেন করা, এমএপি মাইনাস সিভিপি পারফিউশন প্রেসার মেনটেন করা, এবং মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন 70 এর বেশি রাখা। এই পর্যায়ে আমরা পেশেন্টদেরকে 3 ভাগে ভাগ করে ফেলছি। তাহলে একটা হচ্ছে কোল্ড শক, নর্মাল ব্লাড প্রেসার, পোর এলভি ফাংশন, আর একটা হচ্ছে কোল্ড শক, পোর আরভি ফাংশন, পিপিএইচএন। কাজেই কোল্ড শক এলভি ফাংশন অল্টারেশনের জন্য হতে পারে এবং আরভি ফাংশন অল্টারেশনের জন্য হতে পারে। কাজে কোল্ড শক আরভি ফাংশনের সাথে যখন অল্টারেশনের সাথে হচ্ছে, সেটার সাথে আসছে আমার পিপিএইচএন। কাজেই এইখানে এক্সাক্ট কোন জায়গাটাতে আমি আসলে হিট করব, তার জন্য আরো কিছু ডায়াগনস্টিক মডালিটি আছে। আমাদের এখানে জিনিসগুলো হয়তো বা ওয়াইডলি অ্যাভেলেবল না, আমরা আশা করি এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল হবে। ইকোকার্ডিওগ্রাম ছাড়াও নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি NIRS এবং নন ইনভেসিভ কার্ডিয়াক আউটপুট মনিটরিং। NIRS মেশিন হার্ট ফাউন্ডেশনে আমাদের সেন্টারে একটা আছে, খুব হাই রিস্ক নিওনাটাল কার্ডিয়াক সার্জারিগুলোতে এটা ইউজ করা হয়, ওটিতে ইউজ করা হয়, আইসিইউতে কখনো কখনো ইউজ করি, খুব রুটিন না। আর নন ইনভেসিভ কার্ডিয়াক আউটপুট মনিটরিং এটা অ্যাভেলেবল আছে, একটা কোম্পানি আমাদের এখানে নিয়ে এসেছিল, কিন্তু অনেক বেশি দাম, তাছাড়া আমাদের বাংলাদেশে এটা কারো অভিজ্ঞতা নেই, তাই হার্ট ফাউন্ডেশন এটা কেনার বিষয়ে খুব আগ্রহ দেখায়নি। কিন্তু এটা পরবর্তীতে যদি অ্যাভেলেবল হয়, আমরা নন ইনভেসিভ কার্ডিয়াক আউটপুট মেজারমেন্ট করা সম্ভব হবে এটার মাধ্যমে। তো যদি কোল্ড শক উইথ এলভি ডিসফাংশন হয় এবং যদি ব্লাড প্রেশার নর্মাল থাকে, তখন আমাদের অ্যাকচুয়ালি ভেসোডাইলেটর এবং আয়নোট্রপ অ্যাড করতে হবে, এবং মিলরিনন এখানে একটা ভেরি গুড চয়েস। আমরা এখানে আয়নোট্রপিক অ্যাকশনটাও পাবো, অ্যাট দ্য সেম টাইম ভেসোডাইলেশন এফেক্টটাও পাবো, এবং এই ক্ষেত্রে অন্যান্য ভেসোডাইলেটর যেমন নাইট্রোক্লোসাইডও ব্যবহার করার রিকমেন্ডেশন আছে। আর যদি আমার কোল্ড শকের সাথে পিপিএইচএন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার টোটাল পিপিএইচএন এর ম্যানেজমেন্ট, নাইট্রিক অক্সাইড, যেটা এখন পর্যন্ত আমাদের দেশে নেই এবং কবে আমাদের দেশে অ্যাভেলেবল হবে সেই বিষয়ে আমরা জানি না। ইনহেল আইলোপ্রস্ট, অ্যাডেনোসিন ইনফিউশন এবং মিলরিননটাই হয়তো বা আমাদের এখন পর্যন্ত হাতে অ্যাভেলেবল আছে, সেই সাথে অন্যান্য যে পালমোনারি ভেসোডাইলেটর সিলডেনাফিল, তাও আবার আইভি সিলডেনাফিলটা আমাদের এখানে ওয়াইডলি অ্যাভেলেবল না। কাজে এই জিনিসগুলো নিশ্চিত করাও কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর যদি ওয়ার্ম শক হয়, সেক্ষেত্রে ভেসোকনস্ট্রিক্টর অ্যাড করতে হবে, এবং ডোপামিন হয়তো আমরা আরো ডোজ বাড়াতে পারি, আমরা আইনোট্রপিক অ্যাকশনের পাশাপাশি ভেসোকনস্ট্রিক্টর এফেক্টটাও পাবো, আর নরএড্রিনালিন বা নরএপিনেফ্রিন অ্যাড করতে পারি আমরা।
সেই সাথে অন্যান্য ভেসোকনস্ট্রিক্টর, ভেসোপ্রেসিন, টার্লিপ্রেসিন, এনজিওটেনসিন এগুলোর অপশন আছে। আমি কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি এই জন্য, কারণ এটা সবগুলো স্টাডিতে স্ট্রংলি রিকমেন্ড করেনি। কেউ কেউ বলেছে, আবার কেউ কেউ এগুলো এখনো স্টাডি পর্যায়ে আছে এবং স্ট্রং রিকমেন্ডেশন নেই বলেই উল্লেখ করেছে। এই মেজারমেন্টগুলো নেয়ার পরেও যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট না হয়, তখন পেশেন্ট রিফ্র্যাক্টরি শকে চলে যাচ্ছে, আমাদের হাতে তখন অপশন আসলে খুব কমে যাচ্ছে। আমাদের তখন দেখতে হবে যে কেন পেশেন্টের রেসপন্স করছে না, কোনো নিউমোথোরাক্স আছে কিনা, পেরিকার্ডিয়াল ইফিউশন আছে কিনা, এবং এই ক্ষেত্রে অ্যাড্রেনাল ফেলিওর আছে কিনা। অ্যাড্রেনাল ফেলিওর থাকলে হাইড্রোকর্টিসন দেয়া যেতে পারে। এবং অনেকগুলো গাইডলাইনে আমি দেখেছি T3 দেওয়ার কথা বলা আছে যদি হাইপোথাইরয়েড থাকে, T3 এবং পেন্টক্সিফাইলিনটাও যদি পিপিএইচএন এর ট্রিটমেন্ট অপশন হিসেবে পেন্টক্সিফাইলিন, এটার অ্যাভেলেবিলিটির বিষয়ে আমি নিশ্চিত নই বাংলাদেশে আছে কিনা। এবং আরেকটা হচ্ছে হেমোডাইনামিক সিগনিফিক্যান্ট পিডিএ, যে পেশেন্টের শকে আছে এবং সেই পেশেন্টের বড় একটা পিডিএও আছে। যদি পেশেন্ট ড্রাগ ডিপেন্ডেন্ট অ্যানোমালি না হয়, তাহলে পিডিএ ক্লোজারও হয়তো বা তার জন্য একমাত্র অপশন হতে পারে। কিন্তু আমাদের দেশে ইমার্জেন্সি পিডিএ ক্লোজারটাও এখন পর্যন্ত চ্যালেঞ্জিং, আমরা এইটাও এখনো নিশ্চিত করতে পারিনি। হাইড্রোকর্টিসনের কথা যেটা বলছিলাম, যে হাইড্রোকর্টিসন দেওয়ার আগে আমাদের অ্যাড্রেনাল ফেলিওর আমরা রুটিনলিও দিতে পারি, কিন্তু যদি ডায়াগনোসিস করে দিতে পারে, যদি কর্টিসল মেজার করে, সিরাম কর্টিসল মেজার করে অ্যাড্রেনাল ফেলিওর আছে কিনা সেটা দেখতে পারি আমরা, তাহলে পেশেন্টকে আমরা আরো ভালো টার্গেটেড থেরাপি দিতে পারবো বলে আমাদের ধারণা। আর সবকিছুর পরে যদি কিছু না থাকে, তাহলে একমো, এটা থিওরিটিক্যাল নলেজ হিসাবে এখন পর্যন্ত আমাদের আছে। কবে অ্যাভেলেবল হবে, ওয়াইডলি অ্যাভেলেবল হবে, আমরা এখনো জানি না। এটা আমি আগেও দেখেছিলাম যে ফ্লুইড রিসাসিটেশন আমরা করব, কিন্তু এটা আমাদের মনে রাখা খুব জরুরি, ফ্লুইড রিসাসিটেশন করে যেন আমরা ভাসিয়ে না দিই, পেশেন্টের ফ্লুইড ওভারলোড যেন না হয়। কাজে ফ্লুইড রিসাসিটেশনের সাথে ডি রিসাসিটেশনটাও আমাদের মাথায় রাখতে হবে, পেশেন্টের ইউরিন আউটপুট অ্যাডিকুয়েট হচ্ছে কিনা। যদি না হয়, যদি ইডিমাটাস হয়ে যায়, এটা দেখা গিয়েছে যে পজিটিভ ফ্লুইড ব্যালেন্স ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ ওয়ার্স্ট আউটকাম। কাজেই ফ্লুইড শরীর থেকে বের হওয়ার ব্যবস্থাও করতে হবে। আমরা যদিও এই জিনিসটা আমাদের এখানে যথেষ্ট জনপ্রিয় না, কিন্তু ফ্লুইড ওভারলোডের ম্যানেজমেন্ট হিসেবে পেরিটোনিয়াল ডায়ালাইসিস ইজ ভেরি এফেক্টিভ অ্যান্ড হ্যাজ বিন ইউজড ইন মেনি সেন্টার্স। কিছু কিছু পয়েন্ট আমি মনে করে দিতে চাই, আমাদের মনে রাখা খুব জরুরি। তার মধ্যে একটা হচ্ছে যে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার কম থাকে তাহলে অ্যাড্রেনালিন, আর যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কম থাকে তাহলে নরঅ্যাড্রেনালিন ইজ হেল্পফুল। আইসোটোনিক স্যালাইনের কথা আমরা আলোচনা করলাম, 10 ml পার কিলো। পেডিয়াট্রিকে আমরা 20 ml পার কিলো দেখেছি, কিন্তু নিওনেটে 10 ml পার কিলো। আর যদি কার্ডিয়াক কম্প্রোমাইজ থাকে, ভেন্ট্রিকুলার ডিসফাংশন থাকে, তাহলে 5 ml পার কিলো, এবং আরো স্লোলি দিতে হবে। আমরা পেডিয়াট্রিকে যেমন পুশ পোলাস দিয়েছিলাম তা না, এখানে 20 to 30 মিনিটে স্লোলি দিতে হবে। ডোবিটামাইন খুব প্রেফার্ড চয়েস, বিশেষ করে যদি ভেন্ট্রিকুলার ডিসফাংশন থাকে, পুয়ার কার্ডিয়াক আউটপুট থাকে, এবং যদি মায়োকার্ডিয়াল ডিসফাংশনের সাথে ইনক্রিজড সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স থাকে। যেমন পেরিনেটাল অ্যাসফিক্সিয়া পেশেন্টদের জন্য ডোবিটামাইন সম্ভবত একটা ভালো চয়েস হতে পারে। ডোবিটামাইন পেরিফেরাল লাইনেও ইউজ করা সম্ভব, এবং তবে যদি একটু বেশি ডাইলুট করে দেওয়া যায় তাহলে ভালো। যে জিনিসটা আমি খুব বেশি জোর দিয়ে বলতে চাই সেটা হচ্ছে, যেই লাইন দিয়ে, পেরিফেরাল লাইন দিয়ে আয়নোট্রপ পাবে, সেটা কখনোই ফ্লাশ করা যাবে না, এবং সেখানে অন্য কোনো ইনজেকশন দেয়া যাবে না। সেটা ডেডিকেটেড থাকতে হবে আয়নোট্রপের জন্য। সেখানে প্রয়োজনে আমি একাধিক আয়নোট্রপ একই লাইনে ব্যবহার করতে পারবো, কিন্তু সেই লাইনে অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না, ফ্লাশ দেয়া যাবে না, বোলাস দেয়া যাবে না, ডেডিকেটেড থাকতে হবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইনফিউশনগুলো, আয়নোট্রপ ইনফিউশনগুলো এভরি 24 আওয়ার্স চেঞ্জ করতে হবে। এবং সব শেষে আমরা আয়নোট্রপ শুরু করি এবং যখন শেষ করি তখন বেশিরভাগ ক্ষেত্রে অ্যাব্রাপ্টলি, পেশেন্ট ভালো আছে, আমরা আয়নোট্রপ বন্ধ করে দিই, কিন্তু এটা হঠাৎ করে বন্ধ করা যাবে না, এটা স্লোলি বন্ধ করতে হবে। পেশেন্টের রেসপন্স দেখে দেখে, সাডেন বন্ধ করা যাবে না, আস্তে আস্তে করে টেপার করতে হবে। আরো কিছু, এই জিনিসগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, যে অ্যাড অন থেরাপি। তো যখন পেশেন্ট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স না করে, তখন থাইরয়েডের দিকে খেয়াল রাখা, হাইড্রোকর্টিসন এবং এক্সটার্নাল ওয়ার্মিং এবং ব্লাড গ্লুকোজ এবং ক্যালসিয়াম, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট মডালিটি হিসাবে অ্যাপিয়ার করতে পারে। কখন পেশেন্ট, আমাদের ট্রিটমেন্ট আমরা যেটা করছি সেটা আমাদের ব্যাকফায়ারও করতে পারে অনেক সময়।
যদি খুব দ্রুত লার্জ ভলিউম ফ্লুইড আমরা রিসাসিটেট করার চেষ্টা করি, সেটা কিন্তু পেশেন্টের ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ করতে পারে। কাজেই ফ্লুইড বোলাস দেওয়ার সময় একটু ধীরে, লার্জ ভলিউম অফ ফ্লুইড র্যাপিড না দিয়ে একটু ধীরে দিতে হবে। আরেকটা হচ্ছে যে যদি আমি খুব লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড বোলাস দেই এবং সেটা র্যাপিডলি দেই, তাহলে সেটা আমার পিডিএ কে ওপেন করে দিতে পারে, এবং পিডিএ যদি ওপেন হয়ে যায় তাহলে লেফট টু রাইট শান্ট হয়ে লাং হাইপার পারফিউশন হয়ে পেশেন্টের পালমোনারি এডিমা ডেভেলপ করতে পারে। আবার উল্টা, যদি আমরা অনেক লম্বা সময় লো পারফিউশন টলারেট করি, সেটা আবার ব্যাড নিউরোলজিক আউটকামের সাথে রিলেটেড। রুটিন মনিটরিং আমরা যেগুলো করি, যা আমাদের কাছে অ্যাভেলেবল আছে, পালস অক্সিমিটার, আর্টেরিয়াল পিএইচ, কন্টিনিউয়াস ইসিজি, কন্টিনিউয়াস আর্টেরিয়াল ব্লাড প্রেশার যদি সম্ভব হয়, টেম্পারেচার, ক্যালসিয়াম, গ্লুকোজ, ক্যালসিয়াম অবশ্যই আয়োনাইজড ক্যালসিয়াম, ইনটেক আউটপুট, ইউরিন আউটপুট, অক্সিজেন স্যাচুরেশন, সিভিপি যদি সম্ভব হয়, কার্ডিয়াক আউটপুট, এটা নন ইনভেসিভ ইকোকার্ডিওগ্রাম বা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে সম্ভব, এসবিসি ফ্লো আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে সম্ভব, কোয়াগুলেশন প্রোফাইল এবং আইএনআর এবং অ্যানায়ন গ্যাপ এবং ল্যাকটেট। থেরাপিউটিক এন্ড পয়েন্ট আমরা আগে যেগুলো আলোচনা করেছিলাম, যে ক্যাপিলারি রিফিল টাইম নর্মাল হওয়া, নর্মাল পালস এবং মিনিমাম ডিফারেন্স বিটুইন সেন্ট্রাল এবং পেরিফেরাল পালসেস, ওয়ার্ম এক্সট্রিমিটি, ইউরিন আউটপুট 1 ml per kilo per hour, নর্মাল মেন্টাল স্ট্যাটাস, নর্মাল ব্লাড প্রেশার, স্যাচুরেশন মোর দেন 95 এবং প্রি অ্যান্ড পোস্ট ডাক্তার স্যাচুরেশনের পার্থক্যটা 5-এর বেশি না। মিক্স ভেনাস স্যাচুরেশন যদি মেজার করা সম্ভব হয় 70-এর বেশি, অ্যাবসেন্স অফ লেফট টু রাইট শান্ট, এবং এই প্যারামিটারগুলো হচ্ছে আমার ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলোর জন্য আমার ইকোকার্ডিওগ্রামের সাপোর্ট দরকার হবে। অ্যাবসেন্স অফ রাইট টু লেফট শান্ট, ট্রাইকাসপিড রিগার্গিটেশন, রাইট ভেন্ট্রিকুলার অ্যাবসেন্স অফ রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর, এসভিসি ফ্লো গ্রেটার দেন 40 এবং কার্ডিয়াক নর্মাল কার্ডিয়াক ইন্ডেক্স, গ্লুকোজ এবং ক্যালসিয়ামের কথা আমি অলরেডি বললাম, এবং সেই সাথে ফ্লুইড ওভারলোড, অবশ্যই বেশি ফ্লুইড ওভারলোড অ্যালাউ করা যাবে না। আমি আবারও বলছি যে ফ্লুইড ওভারলোড ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ ওয়ার্স্ট আউটকাম। আমি এইটা দিয়েই আমার শেষ করে দিচ্ছি যে এই আর্টিকেলটা, যে আইনোট্রপস ফর প্রিটার্ম ইনফ্যান্ট 50 ইয়ার্স অন, আর উই এনি ওয়াইজার, এটা দেখা গিয়েছে যে নিওনেটে এবং প্রিটার্ম নিওনেটগুলোতে কোনো ওয়েল স্ট্রাকচার্ড বা ওয়েল কন্ডাক্টেড র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল নেই, এবং এখানে প্র্যাকটিসে সেন্টার টু সেন্টার এবং কন্টিনেন্ট টু কন্টিনেন্ট, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গায় প্র্যাকটিসের হিউজ ভ্যারিয়েশন আছে। কাজে এখানে আর্গুমেন্টে না গিয়ে আমরা ন্যাশনাল একটা কনসেনসাসে আসা উচিত, যেটা আমরা ইউজ করব, এবং সেটা যতটুকু সিম্পলিফাই করা যায়। আলটিমেট গোল হওয়া উচিত মিন আর্টেরিয়াল প্রেশার মেনটেন রাখা। মেজরিটি অফ দ্য লিটারেচারে ডোপামিনকে সাজেস্ট করা হয়েছে, তবে হাই ডোজ ডোপামিন, যেটা বলছিলাম, হাই ডোজ ডোপামিন সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায়, যেটা জন্য আমরা আইনোট্রপিক এফেক্টটা আবার পজিটিভ আইনোট্রপিক এফেক্টটা আমরা ভালো নাও পেতে পারি। ডোপুটামিনের কথা আমরা অলরেডি একবার বলেছি যে ডোপুটামিন সাজেস্ট করা যেতে পারে অল্টারনেট হিসাবে ডোপামিনের, কিন্তু ডোপুটামিনের স্পেসিফিক গ্রুপ অফ পেশেন্ট আছে, সব পেশেন্টের ক্ষেত্রে না। যাদের বিশেষ করে কার্ডিয়াক ডিসফাংশন আছে, ভেন্ট্রিকুলার ডিসফাংশন আছে, অ্যাসফিক্সিয়েটেড পেশেন্ট, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যাদের ভেরি হাই এসভিআর, তাদের ক্ষেত্রে হয়তো বা ডোপুটামিন চয়েস হতে পারে। অ্যাড্রেনালিন ব্যবহারের কথা আমরা বলেছি সেকেন্ড বা থার্ড লাইন হিসাবে, কিন্তু অ্যাড্রেনালিন হার্ট রেট বাড়ায় এবং গ্লুকোজ লেভেল বাড়ায়, আরবিএস বাড়ায়, এবং সেই সাথে এটা প্লাজমা ল্যাকটেট লেভেল বাড়ায় এবং বাইকার্ব কমায়। কাজে এই জিনিসগুলো আমাদের মনে রাখা উচিত। নর অ্যাড্রেনালিন ভেরি গুড অপশন ফর প্রোফাউন্ড হাইপোটেনশন বা সিস্টেমিক শকের ক্ষেত্রে, কিন্তু এটা কার্ডিয়াক আউটপুট এবং কার্ডিয়াক ইন্ডেক্স কমায়, টিস্যু পারফিউশন কমায়। এই ভেরি ফাইন চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে আমাদের যখন আমরা নরএপিনেফ্রিন অ্যাড করব, নরএপিনেফ্রিন কখনোই রুটিন ইউজ হওয়া উচিত না। ভেসোপ্রেসিন রিফ্র্যাক্টরি হাইপোটেনশনের এবং রিফ্র্যাক্টরি হাইপোটেনশন এবং শকের ক্ষেত্রে, কিন্তু ভেসোপ্রেসিনের ক্ষেত্রেও টিস্যু এন্ড অর্গান পারফিউশন এটা কমায়। তবে পিপিএইচএন এর ম্যানেজমেন্টে ভেসোপ্রেসিনের বেশ ভালো রোল আছে বলেই বিভিন্ন আর্টিকেলে বলা হয়েছে। মিলরিননও পিপিএইচএন এর ক্ষেত্রে একটা ভালো অপশন, এবং যদি হাই সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স থাকে এবং ভেন্ট্রিকুলার ডিসফাংশন থাকে, তখন মিলরিনন ব্যবহার করা যেতে পারে। তবে মিলরিননের প্লাজমা ক্লিয়ারেন্সটা রেনাল ফাংশন ডিপেন্ডেন্ট, কাজেই রেনাল ফাংশন যদি অল্টার্ড থাকে
তখন মিলিননের ডোজ অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়। এছাড়া প্রিটার্ম বাচ্চাদের বিশেষ করে পিপিএইচএনের ক্ষেত্রেও মিলিননের ক্লিয়ারেন্স কম হয়, কাজে সেই ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। আরেকটা জিনিস আমি বলতে চাই, মিলিনন কখনোই ফার্স্ট লাইন চয়েস না এবং সিঙ্গেল চয়েস না। মিলিনন অবশ্যই সেকেন্ড, থার্ড বা অ্যাড অন চয়েস। পেড নিওক্রিটের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন, এবং যদি পেড নিওক্রিট চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করুন।